সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমরা আজকে মূলত পড়ব যোজক টিস্যু বা কানেকটিভ টিস্যু সম্পর্কে। আমরা ইতিমধ্যে জেনেছি যে একই ভ্রূণীয় কোষ থেকে উৎপন্ন এক বা একাধিক যে কোষের সমষ্টি নির্দিষ্ট স্থানে সমষ্টিগতভাবে একই ধরনের কাজ সম্পাদন করে তাদেরকে আমরা একটা যৌগিক যে একটা এন্টিটি তাদেরকে আমরা বলি টিস্যু। টিস্যুর যে আলোচনা তত্ত্ব আছে, টিস্যুর আলোচনা তত্ত্বকে আমরা বলি হিস্টোলজি, HISTOLGY, হিস্টোলজি। হিস্টোলজি আসছে হলো এই টিস্যুর বিভিন্ন ধরনের গঠন, কাজ, তারপরে টিস্যুর থেকে উৎপত্তি হলো, তারপরে বিভিন্ন ধরনের এটার শ্রেণীবিন্যাস, এ ধরনের যেই বিষয়বস্তু আলোচনা করা হয় যেই বিজ্ঞানে, সেটাই হলো হিস্টোলজি। এখন আমরা যদি দেখি, আমরা আজকে যেহেতু আমরা যোজক টিস্যু বা কানেকটিভ টিস্যু সম্পর্কে পড়ব, এই যোজক টিস্যু বা কানেকটিভ টিস্যুর প্রথম দুটো বৈশিষ্ট্য রয়েছে। দুটো বৈশিষ্ট্য আমরা কি দেখি। একটি, যোজক টিস্যুর মাতৃকায় ম্যাট্রিক্সের পরিমাণ, এই যে দেখো আমি উপরের দিকে একটা সাইন দিয়ে বুঝিয়েছি, এটার লেভেল কিন্তু একটু হাই থাকবে, তার কারণে এটার ম্যাট্রিক্সের পরিমাণ বেশি এবং কোষের সংখ্যা কম। সাধারণত যে ধরনের কানেকটিভ টিস্যুতে আমরা দেখব যে ম্যাট্রিক্সের পরিমাণ বেশি এবং কোষের সংখ্যা বা সেলের সংখ্যা নিম্নগামী আর ম্যাট্রিক্সের সংখ্যা উচ্চগামী। সো এখানে ম্যাট্রিক্সের সংখ্যা বেশি আর কোষের সংখ্যা কম। সেই ধরনের গঠন ও কাজের ভিত্তিতে কানেকটিভ টিস্যুকে আমরা আসলে 3 ভাগে ভাগ করতে পারি মূলত। তো সেই ভাগগুলো আমরা কি দেখতে পাই। প্রথমে আছে ফাইবার যোজক টিস্যু বা ফাইব্রাস কানেকটিভ টিস্যু, স্কেলেটাল কানেকটিভ টিস্যু বা স্কেলেটাল যোজক টিস্যু এবং তরল যোজক টিস্যু বা এখানে হলো তরল যোজক টিস্যুর আবার দুটি ভাগ রয়েছে এবং স্কেলেটাল যে যোজক টিস্যু আছে তার আবার দুটি ভাগ রয়েছে। এখানে আমরা প্রথমে যদি দেখি যে ফাইব্রাস যোজক টিস্যু যেটি আছে, এই ধরনের টিস্যুগুলো সাধারণত কোথায় অবস্থান করে, যে হলো ত্বকের নিচে পেশির মধ্যে থাকে। মাতৃকায় বিভিন্ন ধরনের তন্তুর আধিক্য, তন্তু অর্থাৎ হলো ফাইবার, FIBER, ফাইবার। এই ফাইবার থেকেই নামটা আসলে ফাইব্রাস কানেকটিভ টিস্যু হয়েছে। এখানে আমরা দেখি, এখানে আমরা একটি মানুষের হাত দেখতে পাচ্ছি। মানুষের হাতে দেখো এখানে যে আমি ত্বকটি এঁকেছি, এটা হলো একদম সবচেয়ে বহিরাংশ যেটা ত্বকের নিচে যখন পেশি থাকে, সেই পেশিতে যে ধরনের তন্তুর আধিক্য পরিমাণ দেখা যায় যেই টিস্যুতে, সেটা তো হলো ফাইব্রাস কানেকটিভ টিস্যু। এখন আমরা যদি স্কেলেটাল যোজক টিস্যু বা স্কেলেটাল কানেকটিভ টিস্যুর দিকে যাই, তাহলে দেহের অভ্যন্তরীণ কাঠামো গঠনকারী, অর্থাৎ আমাদের দেহের যে ধরনের টিস্যুগুলি কাঠামো গঠন করে, এই যে আমরা হাত নাড়াচ্ছি, তারপরে পা নাড়াচ্ছি, আমার পুরো শরীরের একটা গঠন আছে। এই গঠনটা মূলত কাদের তৈরি? অস্থির তৈরি এবং তরুণাস্থির তৈরি। এখানে তরুণাস্থি হলো কার্টিলেজ এবং অস্থি হলো বোন। এখন আমরা যদি দেখি যে হলো এই টিস্যুগুলো দেহের অভ্যন্তরীণ কাঠামো গঠন করে এটাকে একটা নির্দিষ্ট আকৃতি দেয় এবং দৃঢ়তা দেয়, অঙ্গ সঞ্চালন ও চলাচলের সহায়তা করে। মস্তিষ্ক, মেরুদণ্ড, ফুসফুস, হৃৎপিণ্ড, এই ধরনের যে কোমল এবং নাজুক অঙ্গগুলো আছে, এগুলোকে সাধারণত কাভার করে, ঢেকে রাখে, যার কারণে এটা হলো প্রোটেকশন দেয় আমাদেরকে। এবং যে বিভিন্ন ধরনের রক্তকণিকা উৎপাদন করে, ঐচ্ছিক যে পেশিগুলো আছে তাদের সংযুক্তির ব্যবস্থা করে। এবং স্কেলেটাল যোজক 2 ধরনের হয় সাধারণত। স্কেলেটাল যোজক টিস্যু একটি হলো তরুণাস্থি, অপরটি হলো অস্থি।
এখন তরুণাস্থি আমরা কোথায় দেখতে পাই সাধারণত? আমরা যখন দেখব যে আমাদের যে নাকটা আছে, নাকের অগ্রভাগে যে নরম একটা অংশ আছে, এটা কিন্তু কার্টিলেজ বা তরুণাস্থি। আবার আমাদের যে বড় বড় হাড়গুলি আছে, হাড়ের উপরিভাগেও একটা তরুণাস্থির একটা আবরণ অনেক সময় থাকে, সেই জিনিসটাও হলো কার্টিলেজের অন্তর্ভুক্ত। আর যে শক্ত হাড়গুলি সাধারণত হলো অনমনীয়, দৃঢ় ও ভঙ্গুর হয়, সেগুলো হলো স্কেলেটাল কানেকটিভ টিস্যুর অস্থি অংশ। এবং সাধারণত দেখা যায় এদের মাঝে ক্যালসিয়াম জাতীয় পদার্থ, ক্যালসিয়াম দিয়ে হাড় শক্ত হয়। ক্যালসিয়াম ধরনের যেই পদার্থগুলো আছে, এগুলো জমা হয়ে অস্থির দৃঢ়তা, অর্থাৎ বোন আরও শক্ত হবে ক্যালসিয়াম জাতীয় যে কোনো ধরনের পদার্থ খেলে। যেমন আমরা যদি ডিম, দুধ এ ধরনের ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাই, তাহলে আমাদের বোন বা অস্থি অনেক দৃঢ় হয়। এই জন্য আমাদের এটা মনে রাখতে হবে, ক্যালসিয়াম হলো অস্থির দৃঢ়তা প্রদান করে। এই ধরনের অস্থির ভেতরে ক্যালসিয়াম জাতীয় পদার্থ জমা হয়। এখন আমরা যদি বলি যে পরবর্তী যে যোজক টিস্যু আমাদের আছে, তরল যোজক টিস্যু, সেই তরল যোজক টিস্যুর মূলত মাতৃকাটি তরল, মাতৃকা বা ম্যাট্রিক্সের যেটা কথা আমরা বলেছি, মাতৃকা তরল, বিভিন্ন ধরনের জৈব পদার্থ এটাতে দ্রবীভূত অবস্থায় থাকে। এখন সেই ধরনের তরল যে যোজক টিস্যুর গুলোর যে উপাদানসমূহ বা এলিমেন্টস যদি আমরা বলি, সেই এলিমেন্টসের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের ভাগ দেখতে পাবো। যে এই টিস্যুর প্রধান কাজ হচ্ছে এই ব্লাডের মাধ্যমে আমাদের পুরো বডিতে কিন্তু একদম আমাদের মস্তিষ্ক থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত পুরোটা ব্লাডের ভেইনগুলো দিয়ে, যে রক্তনালীগুলো আছে সেগুলো দিয়ে কানেক্টেড। যার কারণে এই তরল যোজক টিস্যু, এই যে কানেকশন, যোজন করে যে কানেকশনটা তারা করে, এইটা হলো অন্যতম একটি প্রধান কাজ হলো এদের দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে তরল যে রক্ত আছে এটা পরিবহন করা, এবং রক্তের মাধ্যমে খাদ্যের যে পুষ্টি এবং বিভিন্ন ধরনের রোগ জীবাণু যখন আমাদের আক্রমণ করে, তখন হোয়াইট ব্লাড সেলসের মাধ্যমে আমাদের বিভিন্ন স্থানে, শরীরের যে স্থানেই ক্ষত হোক না কেন, ব্রেন যখন সিগন্যাল দেয় এদেরকে কাজ করার জন্য, তখন কিন্তু তারা সেই রোগ জীবাণুটাকে প্রতিরোধ করে। যার কারণে আমরা বলতে পারি যে হলো এরা হলো তরল যোজক কলার অন্যতম কাজ হচ্ছে দ্রব্যাদি পরিবহন করা এবং হলো রোগ প্রতিরোধ করা। এবং যদি কোথাও হঠাৎ করে আমাদের কেটে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের থ্রম্বোসাইটস বা যে হলো ব্লাড প্লাটিলেট আছে, তারা কিন্তু অণুচক্রিকাগুলো কি আমাদের রক্তেও জমাট বাঁধতে সাহায্য করে। না হতে আমরা যদি কোনো জায়গায় কেটে যেত, তাহলে সেই কেটে যাওয়া অংশটা থেকে আমরা কিন্তু মানে ক্রমাগত রক্তক্ষরণের মাধ্যমে আমরা হয়তো মৃত্যুর দ্বারে যেতাম, কিন্তু সেটা হয় না, যেহেতু আমাদের শরীরে থ্রম্বোসাইটস বা ব্লাড প্লাটিলেট নামক এই অণুচক্রিকাগুলো আছে। এই যে আমি এখানে সবুজ রঙের যেই রক্তকণিকাগুলো এঁকেছি, এগুলো হলো ব্লাড প্লাটিলেট। এখন আমরা যদি এদের হলো রক্তের সম্পূর্ণ একটা বর্ণনায় যদি আমরা যাই, যে তরল যোজক টিস্যুর যে রক্ত মোট দুটি অংশ আছে, একটি হলো রক্ত আর একটি হলো লসিকা। এই তরল যোজক টিস্যুর তরল যে দুইটা অংশ, সেটি প্রধানত দুটি ভাগে বিভক্ত। কি? রক্ত এবং লসিকা। রক্তের ভেতরে প্রধানত আবার দুটি ভাগ রয়েছে, একটি হলো রক্তরস বা প্লাজমা এবং অন্যটি হচ্ছে রক্তকণিকা। রক্তরস সাধারণত রক্তে বেশি পরিমাণে থাকে, সেটির পরিমাণ হচ্ছে 55%, আর পরবর্তী যে রক্তকণিকা থাকে সেগুলো থাকে হলো 45%, মোট 100%। অর্থাৎ আমাদের রক্তরস থাকে 55% আর রক্তকণিকা থাকে 45%। সো আমরা এখানে দেখতে পারি যে হলো রক্ত হলো ঈষৎ ক্ষারীয় ও ঈষৎ লবণাক্ত লাল বর্ণের এক ধরনের তরল যোজক টিস্যু। এখানে ধমনী শিরা ও কৌশিক নালীর ভেতর দিয়ে এটি প্রবাহিত হয় এবং রক্ত আভ্যন্তরীণ প্রবাহতে অংশ নেয়, এবং উষ্ণ রক্তবাহী প্রাণীর দেহে রক্তের তাপমাত্রা, আমাদের দেহের যে তাপমাত্রাটা আছে, এটা কিন্তু
রক্তই হলো ঠিক করে দেয় তাপমাত্রাটা কীরকম হতে পারে। রক্তের উপাদান যে আমরা দুটি অলরেডি বলে ফেলেছি, যে রক্তরস এবং রক্তকণিকা 55% এবং 45%। রক্তরসে হলো প্লাজমা যে অংশটি আছে এটি হলো ঈষৎ হলুদাভ এবং এর যে তরল অংশ আছে তরল অংশে হলো 91 থেকে 92% হলো ওয়াটার বা পানি। ওয়াটারের যে পরবর্তী অংশটুকু আছে সেগুলো হলো 8 to 9% যৌগিক এবং জটিল পদার্থ, সেটা হলো কম্পাউন্ড অ্যান্ড কমপ্লেক্স সাবস্টেন্সেস। সো আমরা এখানে দেখি যে হলো প্লাজমার যে অংশটি আছে, যে তরল অংশ পানি এবং অন্যান্য অংশ হলো কম্পাউন্ড অ্যান্ড কমপ্লেক্স যে যৌগ জাতীয় পদার্থ, সেগুলো আমরা দেখি। রক্তরসের ভিতরে বিভিন্ন ধরনের প্রোটিন ও বর্জ্য পদার্থ থাকে, প্রোটিন থাকে এবং বর্জ্য পদার্থ থাকে, প্রোটিন প্লাস বর্জ্য পদার্থ। এখন আমরা দেখি যে হলো বিভিন্ন ধরনের রক্তকণিকা, লোহিত রক্তকণিকা বা এরিথ্রোসাইটস। আমরা আগের থেকে আমি আমার ক্লাসে বলে থাকি যে এরিথ্র কথাটা থাকলে আমরা বুঝে নেব এটাতে লাল ধরনের কিছু একটার কথা বলা হচ্ছে। আর লিউকো অর্থ হলো অনুপস্থিত, লিউকো অর্থ হলো অনুপস্থিত, লিউকো অর্থ হলো সেখানে কোনো বর্ণ নেই বা কোনো ধরনের রং নেই, যার কারণে এখানে এরিথ্রোসাইটস হচ্ছে রেড ব্লাড কর্পাসেলস, অর্থাৎ যে লোহিত রক্তকণিকাগুলো সেগুলোকে আমরা বলি এরিথ্রোসাইট, আর শ্বেত রক্তকণিকা বা হোয়াইট ব্লাড কর্পাসেলসকে আমরা বলি লিউকোসাইটস বা ডাব্লিউবিসি অথবা হোয়াইট ব্লাড কর্পাসেলস। আর আরেক ধরনের যে অনুচক্রিকা বা ব্লাড প্লাটিলেট, যেটার কথা আমি বললাম যে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, সেটি হলো থ্রম্বোসাইটস বা ব্লাড প্লাটিলেট। লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন নামে এক ধরনের পদার্থ থাকে, হিমোগ্লোবিন নামে এক ধরনের পদার্থ থাকে, যেটি হলো আমাদের যেই হিমোগ্লোবিন তৈরি করে অক্সিজেনের সঙ্গে মিলিত হয়ে একটি হিমোগ্লোবিন নামক লৌহজাত যৌগ তৈরি করে থাকে, লৌহজাত যৌগ, লৌহজাত যৌগ। এই দুটি অক্সিজেন এবং হিমোগ্লোবিন মিলে একটি অক্সিহিমোগ্লোবিন যৌগ গঠনের মাধ্যমে যে হলো এইটি হলো পুরো দেহে আমাদের যে অক্সিজেন পরিবহনের যে কাজটি থাকে সাধারণত হিমোগ্লোবিন এটি করে থাকে, অথবা এটিকে আমরা বলা যেতে পারে যে রেড ব্লাড সেলস বা এরিথ্রোসাইটস এর অন্যতম কাজ, যে হলো এটি হিমোগ্লোবিন তৈরি করে অক্সিজেন ও হিমোগ্লোবিনের মাধ্যমে অক্সিহিমোগ্লোবিন তৈরি করে অক্সিজেন পরিবহনে সাহায্য করে। এখন আমরা পরবর্তীতে যদি দেখি শ্বেত রক্তকণিকা বা হোয়াইট ব্লাড সেলস যেগুলো আছে, হোয়াইট ব্লাড কর্পাসেলস যেগুলো আছে, সেগুলোর কাজ হলো রোগ জীবাণু আমাদের দেহে যখন ঢুকে, বিভিন্ন ধরনের জার্মস যখন আমাদেরকে অ্যাটাক করে, তখন প্রোটেক্ট করার জন্য হোয়াইট ব্লাড সেলস বা লিউকোসাইটস অনেক সময় এটা হলো সবসময় হলো এটা রোগ জীবাণু প্রতিরোধ করতে বা ধ্বংস করতে কার্যকর হয়। আর এখানে আরেক ধরনের আমরা যেই দেখছি রক্তকণিকা দেখছি, সেটা হলো থ্রম্বোসাইট বা হলো যেটা হলো প্লাটিলেট বা অনুচক্রিকা। সেই অনুচক্রিকাগুলো রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এখন আমরা যদি বলি যে হলো লসিকা বা অন্য যে রক্তের অন্য আরেক ধরনের যে তরল যোজক টিস্যুর অন্য ধরনের যে কোষগুলো ছিল, সেগুলোকে আমরা বলি লসিকা বা লিম্ফ, LYMPH, লিম্ফ। তো লসিকার ভেতরে আমরা যদি দেখি যে হলো বিভিন্ন টিস্যুর মধ্যবর্তী যে অংশগুলো, ধরেন যে এইটা একটা টিস্যু, এই যে এইটা একটা টিস্যু, তো এই টিস্যুর মধ্যবর্তী যে
এই যে মধ্যবর্তী যে স্পেসটা, এইটা হলো ইন্টারসেলুলার স্পেস, বা এক একটা যে কোষের যে মধ্যবর্তী অংশটা সেটা হলো ইন্টারসেলুলার স্পেস। সেই স্পেসের ভেতরে মূলত আমরা লসিকাকে দেখতে পাই। এই জলীয় পদার্থটা হলো এই ইন্টারসেলুলার স্পেস বা বিভিন্ন সেলের মাঝামাঝি যে অংশ আছে সেটাতে হলো জমা হয়, যার কারণে ছোট নালীর সমন্বয়ে এটা সংগ্রহিত হয়ে আলাদা একটি নালিকাতন্ত্র গঠন করে। আলাদা নালিকাতন্ত্র, এটি একটি আলাদা নালিকাতন্ত্র গঠন করে, তাকে বলে হলো লিম্ফিক সিস্টেম। এই যে লসিকাতন্ত্র বা লিম্ফিক সিস্টেম হলো যে লসিকার মাধ্যমে যে তরলগুলো আমরা একসাথে বডিতে যেগুলো হলো আমাদের সংগ্রহিত হয়, সেগুলো সংগ্রহিত হয়ে যেই সম্মিলিত হয়ে যেই তন্ত্রটা গঠিত হয় সেই তন্ত্রের নাম হচ্ছে লসিকাতন্ত্র বা লিম্ফিক সিস্টেম। এবং আমরা যদি দেখি যে হলো এই লসিকা কি ধরনের পদার্থ, সেটা হলো ঈষৎ ক্ষারীয় ক্ষার জাতীয় পদার্থ, অর্থাৎ অ্যাসিডিক না, এটা একটু ক্ষার জাতীয় পদার্থ। এবং এর মধ্যে কিছু রোগ প্রতিরোধকারী কোষ থাকে, এদেরকে আমরা লসিকা কোষ বা লিম্ফোসাইটস বলতে পারি, লিম্ফয়েড সেল বলতে পারি, লিম্ফয়েড সেল LYMPHOID, লিম্ফয়েড সেল। তাহলে আজকে ক্লাসে আমরা কি শিখলাম বন্ধুরা? আমরা মূলত শিখলাম হলো যোজক টিস্যুর শ্রেণীবিন্যাস এবং স্কেলেটাল এবং তরল যোজক টিস্যুর শ্রেণীবিন্যাস, আমাদের রক্ত এবং রক্তকণিকাগুলো কীরকম হয়, রক্তরসের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো কীরকম, রক্তকণিকার বৈশিষ্ট্যগুলো কীরকম, এগুলা কোথায় পাওয়া যায়, উৎসসমূহ কী কী, এবং এদের বিভিন্ন ধরনের আমাদের শরীরে বিভিন্ন ধরনের কাজগুলো আমরা মূলত বর্ণনা করেছি। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।